আসসালামু আলাইকুম। আজকে 10 নং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমাদের আজকে সাধারণ জ্ঞানের যেই গবেষণামূলক ক্লাসটি, এই ক্লাসটি হচ্ছে মূলত বিসিএস, নিবন্ধন এবং যারা প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা 10 থেকে 20তম গ্রেডের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের আজকের এই ক্লাসটি। আর এই ক্লাসটি হবে শুধুমাত্র সাধারণ জ্ঞানের উপরে। বিগত সালে যে প্রশ্নগুলো নিবন্ধনে এসেছে অথবা অন্যান্য পরীক্ষাতে এসেছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বিশ্লেষণ হবে। আর এই ক্লাসটি আমি একটানাই নিব, তবে প্রথমে আমি আপনাদেরকে একটু সময় দিব, সময় চেয়ে নিব আপনাদের কাছ থেকে। সেটা হচ্ছে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এই ক্লাসটি শেয়ার করে দিতে হবে। কে কোন জায়গা থেকে দেখছেন সেটা লিখে দিবেন। আমি যতক্ষণ না পর্যন্ত আপনারা জয়েন করছেন বা শেয়ার দিচ্ছেন আমি ক্লাসটি ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছি না। তো এই জন্য প্রথমে আপনারা জানেন যে আমাদের টিউটোরিয়াল এই পেজে প্রতিদিন মানে সন্ধ্যার পর পর, মানে আবার মিসও হতে পারে, আমরা ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য আয়োজন করি। প্রত্যেকটা ক্লাস আয়োজন করতে আমাদের প্রচুর পরিমাণ টাইম ইনভেস্ট করতে হয়, মেধা ইনভেস্ট করতে হয়, এখানে অ্যানালাইসিস করতে হয়। যদি আপনাদের এই ক্লাসগুলো উপকারে হয়ে আসে তাহলে আমাদের সার্থকতা। জি, আসসালামু আলাইকুম জানিয়েছেন রাবি ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। তাপসিয়া, তাপসী, রাবেয়া ওয়ালাইকুম আসসালাম। পুঞ্জ, গুচ্ছ ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা যারাই জয়েন করছেন প্রথমে এসে একটা করে শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিতে হবে, শেয়ার দিতে হবে। ওকে। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফিরোজা বেগম, তারপরে কাজলি বেগম, আমাদের সাথে যারা জয়েন করেছেন, রেজওয়ান আলী ওয়ালাইকুম আসসালাম। তো শেয়ার ডান। কে কয়টা শেয়ার করছেন দ্রুত করতে হবে। কে কয়টা শেয়ার করছেন পাশে লিখে দেন যে 5 শেয়ার ডান অথবা 6 শেয়ার ডান অথবা 10 শেয়ার ডান। কে কয়টা শেয়ার করেছেন এটা একটু লিখে দিতে হবে আর দ্রুত করতে হবে। আপনারা যত দ্রুত শেয়ার করবেন তত দ্রুত আমি ক্লাসটি স্টার্ট করতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ান আলী, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ থেকে আমাদের দেখছেন। ফিরোজা বেগম শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর হচ্ছে চন্দ্র আদাব জানিয়েছেন। তারপরে শেয়ার ডান যারা যারা লিখছেন। তারপরে ভোলা থেকে আমাদের হাওলাদার সাহেব দেখছেন। তারপরে ফাতেমা খাতুন বাগেরহাট থেকে দেখছেন। বাগেরহাট, তাই না? বাংলাদেশে দক্ষিণে বাগেরহাট থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শেয়ার হচ্ছে না এখনো। ঠিক আছে, শেয়ার না হলে আমি শুরু করছি না। আপনাদের জন্য যেহেতু এই ক্লাসগুলো ফ্রিতে আমরা ডিজাইন করি এবং কি ব্যাখ্যা পর্যন্ত দিচ্ছি, আর এই ক্লাসগুলো যাতে পরীক্ষাতে আপনাদের খুব কাজে দেয়। কারণ ক্লাস ব্যতীত কোনো পরীক্ষাতেই আপনি বা কোনো টপিকেই ভালো করে ম্যাচুরিটি আসবে না আপনার, ক্লাস করা ব্যতীত বা কোনো বিষয় আলোচনা করা ব্যতীত। যখনই কারোর সাথে একটা টপিক নিয়ে আলোচনা করা হবে সেখান থেকে দেখবেন আপনার মাথায় গেঁথে যাচ্ছে বিষয়গুলো। আচ্ছা, আমাদের সাথে ঝিনাইদহ থেকে জয়েন করেছেন আলামিন। তারপরে আমাদের সাথে জয়েন করেছেন শাপলা রানী দেবী, থ্যাংক ইউ সো মাচ। তারপরে শেয়ার ডান লিখতে হবে। হ্যাঁ, শেয়ার ডান যারা যারা লিখছেন আমি শুধু তাদের নামটাই পড়ছি। আমাদের জামিয়া হোসাইন, শিফা, আজিম মাগুরা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আর লেট করছি না, আমি ক্লাসটি শুরু করছি। আর সাথে সাথে আপনারা শেয়ার করে ডান লিখে দিবেন যে শেয়ার ডান, 5 শেয়ার ডান। আচ্ছা, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রথম যে প্রশ্নটি, এই প্রশ্নটি আপনারা দেখেন কয়জন অ্যান্সার করতে পারছেন। আমার এই প্রশ্নটা দেখেন, এটা নিবন্ধনে এবং কি অন্যান্য পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। আমি একটু দেখতে চাই যে এই প্রথম প্রশ্নের উত্তরটা কয়জনে পারে। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার নাকি 205 সেন্টিমিটার, 207 নাকি 209? এই প্রশ্নটা কিন্তু 12তম নিবন্ধনে এসেছে। 12তম নিবন্ধন প্রশ্ন। ঠিক আছে, 12তম নিবন্ধনে এই প্রশ্নটা এসেছে। যেহেতু বুঝতে পেরেছেন
এই প্রশ্নটা হচ্ছে বিগত সালের, এরকম ভাবে প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে কারা কারা অ্যান্সার করেছেন? আচ্ছা, শেয়ারটা লিখেছেন আমাদের ফাতেমা খাতুন, থ্যাংক ইউ সো মাচ আপু। টুম্পা, থ্যাংক ইউ সো মাচ। সুখ পাখি, থ্যাংক ইউ সো মাচ। নিশা তামান্না হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সামিয়া রেজা অ্যান্সার করেছেন, সুমাইয়া অ্যান্সার করেছেন, আমাদের ফিরোজা অ্যান্সার করেছেন, তাসলিমা অ্যান্সার হয়েছে, হাফিজ হক অ্যান্সার করেছেন ঢাকা থেকে, দেখছেন আপনি। তারপরে ইয়েস, সঠিক অ্যান্সার হয়েছে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 203 সেন্টিমিটার। বাংলাদেশে গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। আর বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সবচেয়ে বেশি বৃষ্টিপাত যেখানে হয় সেটা হচ্ছে লাল খাল, লাল খান অথবা লাল খাল। ঠিক আছে, এই যে লাল খান, এটা কোথায়? এটা হলো শ্রীমঙ্গল, সিলেটের শ্রীমঙ্গলে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর যদি বলা হয় সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়, তাহলে সবচেয়ে কম হয় লালপুর। এই লালপুরটা হচ্ছে নাটোরে, নাটোরের লালপুরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। ঠিক আছে। আর যদি বলা হয় যে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কে বলতে পারবেন? পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন দেশে? সেটা হচ্ছে ভারতে। ভারতে হচ্ছে সবচেয়ে বেশি। ওই জায়গাটার নাম কি? মাও সিন রাও। এই যে মাও সিন রাও, এটা হচ্ছে ভারতের একটি জায়গার নাম যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মাওসিন রাও, এটাকে মৌসিন রাও বলা হয়। মাওসিন রাও, এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে আপনাদের পরীক্ষায় প্রশ্ন দুই ভাবে আসতে পারে। একবার আসতে পারে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল রাষ্ট্র কোনটি, অথবা বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান কোনটি। বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল সেটা হচ্ছে লালখানে। আচ্ছা, ডান। জি, আমাদের যারা যারা কমেন্টস করছেন আমি একটু পড়তে চাই। আপনারা যারা কমেন্টস করেছেন, আমাদের মাউসিন রাও, থ্যাংক ইউ সো মাচ। তাসলিমা খাতুন, ফাতেমা খাতুন অ্যান্সার করেছেন, নীলা, তারপর শামীম রেজা, মনজুম আলুই, তারপর খাদিজা আক্তার, ফাতেমা খাতুন, তারপরে খাদিজাতুল কুবরা, সঠিক অ্যান্সার হয়েছে আপনারটা মৌসিন রাও অথবা মাউসিন রাও। ইসরাত জাহান, নার্গিস, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনাদের অ্যান্সারগুলো সঠিক হচ্ছে। তাইলে ডান 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 লিখে ফেলবেন আগে, অথবা আলহামদুলিল্লাহ 1K ডান। ঠিক আছে, অথবা ক্লিয়ার, এই রিয়াকশন ইউজ করবেন এবং কি কমেন্টস করবেন। আপনারা শেয়ার দিয়ে নিতে হবে। যারা এখন জয়েন করেছেন তারা একটা করে শেয়ার দেন প্লিজ। শেয়ার দিতে হবে। আমাদের ক্লাসে যত স্টুডেন্ট বেশি হবে, ক্লাসটি তত প্রাণবন্ত হবে, ততই আমরা পরবর্তী ক্লাসের জন্য আগ্রহী হব। আপনাদের জয়েন কম থাকবে, স্টুডেন্টের রেসপন্স কম থাকবে, আমরা কিন্তু ক্লাস বন্ধ করে দিব, লাইভ ক্লাস আর হবে না। যারা যারা ভর্তি হয়েছে, আমাদের আলহামদুলিল্লাহ ভালো ভর্তি হয়েছে, গত মাসে 8,500 স্টুডেন্ট ভর্তি হয়েছে, বাস আমরা ওনাদেরকেই পড়াবো। ঠিক আছে, তাইলে আপনারা যারা এই দৈনন্দিন লাইভ ক্লাস চান ব্যাখ্যা সহকারে, তাদের জন্য আমি বলছি ক্লাসে এসে একটা শেয়ার দিয়ে দিবেন। একটা শেয়ার দিলে কি হয়ে যাবে, একবারে লজ্জা লাগবে, তাহলে শেয়ার দিতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? এই প্রশ্নটাও নিবন্ধনে এসেছে। ঠিক আছে, এই প্রশ্নটা নিবন্ধন, তারপরে হচ্ছে প্রাইমারি, এই দুইটা জায়গাতে এসেছে। ঠিক আছে, নিবন্ধন, প্রাইমারি, তারপর হচ্ছে বিসিএস। বিসিএস এর প্রশ্নটা মিনিমাম 5 বার এসেছে, 5 বার এসেছে বিসিএস এ। সুতরাং বিসিএস এর প্রশ্নগুলো যেহেতু রিপিট করা হয়, তাই একটা বিসিএস প্রশ্ন ব্যাংক সলভ করা জরুরি। যারা চাকরি পেতে চান তাড়াতাড়ি, তাদেরকে আমি বলবো জব সলিউশন একটা বই আছে, এটা অথবা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনে আপনি সলভ করেন। তাহলে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা আসেরীয় সভ্যতা? না, আসেরীয় সভ্যতা নয়। তাহলে কোনটা? মিশরীয় সভ্যতা? না না, মিশরীয় সভ্যতা হচ্ছে
নীল নদীর তীরে গঠিত হয়েছে। এটা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা নয়। সুমেরীয় সভ্যতা? না না, সুমেরীয় কিউনিফর্ম আবিষ্কার করেছিল গিলগামেশ তাদের মহাকাব্য। তাহলে একটা অপশন বাকি আছে। আমাদের আখি আলামিন সঠিক বলেছেন, তারপরে নাইম সঠিক বলেছেন। তার মানে এটা সঠিক অ্যান্সার হলো কোনটা? মেসোপটেমিয়া। জি, জিহাদ আপনারটা হয়েছে, নিশাত আপনারটা হয়েছে, শাকিল আপনারটা, ইয়ামিন, শাবনাজ, তারপর হচ্ছে সুমাইয়া জাহান, তারপর হচ্ছে আফসানা আঞ্জুম লিজা, আমিনুল ইসলাম, তারপর চৌধুরী রিঙ্কি, তারপর হচ্ছে রুহুল আমিন আপনারটা হয়েছে, হোসেন, তারপরে হচ্ছে অনেকে আমার ভালোবাসা আমাকে ছেড়ে কাউকে বিয়ে করলো। তো করলো সমস্যাটা কি? যে চলে যেতে চায় তাকে ছেড়ে দিতে হয়। এটা রবীন্দ্রনাথের কথা, যে চলে যেতে চায় তাকে ছেড়ে দিতে হয়। এটাই হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, তাহলে বিয়ে হয়ে গেছে, সমস্যাটা কি? এটা ভালো, তার জন্য দোয়া করেন, তার জন্য আশীর্বাদ করেন। ঠিক আছে, আপনি তাকেই পেতে হবে, এটার নাম ভালোবাসা, এটার নাম তো স্বার্থপরতা। সে যেহেতু চলে গেছে, তাহলে তাকে তো আপনি ভালোই বাসেন, তাহলে অসুবিধা কি? এটা নিয়ে দুঃখ করার কোনো দরকার নেই। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। বলেন এটা ডান কিনা? আলহামদুলিল্লাহ ডান। হ্যাঁ ডান, অথবা আপনি লিখবেন ক্লিয়ার, অথবা লিখবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাইলে কোনটা হবে বলেন? ডান লিখছেন কিনা? ডান লিখতে হবে আপনাদের। তাইলে আমি সামনে যাব। ওকে, তাইলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই ডান লিখছেন, অনেকেই। আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি। ওকে, জি, আমাদের অনেক ভাই বোন অনেক জায়গা থেকে অসুস্থ হয়ে আছেন, পড়াশোনা করছেন, তারপরে হচ্ছে খুব কষ্টে আছেন। আমি তাদের জন্য, সবার জন্য আশীর্বাদ করি, সবাই সুস্থ হয়ে যান। 3 নং প্রশ্নের অ্যান্সার এটা করেন। বুড়িমারি, নট জোয়ানমারি। বুড়ি মারবেন, সরি কি বলে, বুড়িমারি একটা জায়গার নাম। বুড়িমারি স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি নামক একটা স্থল বন্দর আছে বাংলাদেশে। টোটাল 25টি স্থল বন্দর আছে, তার মধ্যে একটা হচ্ছে এই বুড়িমারি। এটা কি হাতীবান্ধা নাকি পাটগ্রাম? তারপরে এটা কি চিলমারি নাকি বুরুঙ্গামারি? তাহলে বুরুঙ্গা টুরুঙ্গা একটা হবে না, বুরুঙ্গা এটা হবে না। চিলমারি, শুধু চিল আর চিল, নো, চিলমারি এটা হবে না। তাহলে কি হাতি বান্ধা? একবার ফালতু কথা। এখানে কি হাতি আসলে বাইন্দা রাখে? মানে আমরা যে কত চমৎকার চমৎকার নাম দিতে পারি বাঙালিরা। তাহলে ওকে, আমাদের রুহুল আমিন সঠিক বলেছেন, তারপরে খায়রুল ইসলাম আপনি সঠিক বলেছেন, টুম্পা খাতুন, তারপরে রুহুল, ইয়ামিন, শাবনাজ আপনারটা সঠিক হয়েছে, সাবিনা খাতুন সঠিক হয়েছে, তারপরে এখানে ফিরোজা বেগম, জি আপু আপনারটা সঠিক হয়েছে, নবাব আপনারটা হয়েছে, তারপর হচ্ছে মঞ্জিলা খাতুন আপনারা সঠিক হয়েছে, নাজমুন নাহার বিথি আপনারা সঠিক হয়েছে, আয়েশা আপনারা সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে স্থলবন্দর বাংলাদেশে এই যে বুড়িমারি স্থলবন্দরটা, এটা হচ্ছে পাটগ্রামে অবস্থিত, পাটগ্রামে। তাইলে আপনি লিখেন দেশে মোট স্থল বন্দর কয়টি? দেশে মোট স্থল বন্দর এটা হবে 25টি। দেশে মোট স্থল বন্দর হবে 25টি। আর যদি বলা হয় বৃহত্তম স্থল বন্দর কোনটি? বৃহত্তম স্থল বন্দর এটা হচ্ছে বেনাপোল। বেনাপোল থেকে এই মুহূর্তে কেউ কি দেখছেন? অথবা যশোর থেকে কেউ দেখছেন? হ্যাঁ, যদি থেকে থাকে ইয়েস লিখেন, ইয়েস আই এম ফ্রম বেনাপোল, আই এম ফ্রম বেনাপোল লিখে ফেলেন। তাহলে বৃহত্তম স্থল বন্দর এটা হচ্ছে বেনাপোলে। তাইলে যদি বলা হয় প্রথম ডিজিটাল বন্দর, তাহলে বাংলাদেশের প্রথম ডিজিটাল স্থল বন্দর কোনটি? তাহলে বাংলাদেশে প্রথম ডিজিটাল স্থল বন্দর যেটি, সেটাও কিন্তু বেনাপোল। আর এই বেনাপোল কোথায় অবস্থিত? গর্বিত যশোরে। এই সেই যশোরের গুণাগুণ বলে শেষ করা যায় না। যশোর হচ্ছে বাংলাদেশে এমন একটা নাম, এমন একটা ইউনিক জেলা, যে জেলার নাম অনুযায়ী একটি কবিতা লেখা হয়েছে। ওই কবিতার নাম কি?
September. September on Jashore Road. Jashore Road. September on Jashore Road নামে একটা কবিতা লিখেছেন। এই কবিতাটা কে লিখেছেন বলেন তো? এলেন গিন্সবার্গ। এলেন গিন্সবার্গ, এই যে এলেন গিন্সবার্গ। এলেন গিন্সবার্গ তিনি সেপ্টেম্বর অন যশোর রোড নামে একটা কবিতা লিখেছে। আবার এই সেই যশোর, এটাকে বলা হয় ফুলের রাজধানী। ঠিক আছে, এটাকে ফুলের রাজধানী বলা হয়। তারপরে এই সেই যশোর, যে যশোরটা হচ্ছে প্রথম স্বাধীন জেলা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম স্বাধীনতা লাভ করেছে যে জেলাটা, সেটা হচ্ছে যশোর। তাহলে প্রথম স্বাধীন জেলা কোনটি? সেটা হচ্ছে যশোর। যশোর সম্পর্কে আরো বলতে পারবো, আরো যেমন এই সেই যশোর, যে যশোরে জন্ম নিয়েছেন বাংলা সাহিত্যে আধুনিক কবিতার গুরু যাকে বলা হয়, প্রথম বিদ্রোহী কবি যাকে বলা হয়, কবিতার জনক যাকে বলা হয়, আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেলের জন্ম। এই হচ্ছে যশোর। বাংলাদেশের বাংলাদেশের কোন দিকে এটা বলেন? পশ্চিম দিকে এই যশোরের অবস্থান। একসময় যশোরে প্রচুর তুলা হতো, তারপরে ঝিনাইদহে। এখন কিন্তু যশোরে অত একটা তুলা হয় না। যে আমাদের খাদিজাতুল কোবরা বলছেন এলেন গিন্সবার্গ। জি, এলেন গিন্সবার্গ লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলছেন আমি ভাইয়া যশোর থেকে, শিল্পী যশোরের মেয়ে আপনি, কিন্তু কোথায় থাকেন? ঢাকায়। ঠিক আছে, তারপরে এখানে আমাদের লিজা অ্যান্সার করেছেন, তারপরে আমাদের মিনু আক্তার অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তাইলে আমরা দেখলাম কতগুলো ইনফরমেশন আমরা পেলাম, বলেন এর বাইরে থেকে কি প্রশ্ন হবে যদি স্থলবন্দর থেকে হয়? হবে না। তাহলে আমাদের এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ার যারা করেন নাই, যারা শেষে এসেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, শেয়ার করে দিবেন এই ক্লাসটি। আচ্ছা, তাহলে ডান ডান লিখে দেন। লেখেন 3 ডান, 3 ডান লিখতে হবে, অথবা 3 আলহামদুলিল্লাহ। আমি বুঝে নিব যে আপনার এটা হয়ে গেছে। ডান 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 ডান, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, পরের প্রশ্নে আসি আমরা। জি আলহামদুলিল্লাহ। ওকে, 4 নং প্রশ্ন। এই প্রশ্নটা দেখেন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে? এই প্রশ্নটা সব জায়গায় আসে। এই প্রশ্নটা মনে হয় যেন ঘুমে আমি দেখি। এই প্রশ্নটা মনে হয় 1000 পরীক্ষায় আসে, 1000টি পরীক্ষায়, 1000টি চাকরির পরীক্ষা এসেছে। চাকরির পরীক্ষার প্রশ্ন, 1000টি চাকরির পরীক্ষার প্রশ্ন হচ্ছে এইটা। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? ইউএনডিপি। নো, ইউএনডিপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করেনি। তাহলে কোনটা বলেন? আইএলও। আইএলও না, তাহলে কি ইউএনএফপিএ? নো, তাহলে কোনটা হবে বলেন? জি, আমাদের সঠিক অ্যান্সার দিয়েছেন জান্নাত, আপনারটা সঠিক হয়েছে। তারপরে আসমা আক্তার সুমা সঠিক হয়েছে। তারপর নিপু চৌধুরী, আকলিমা আক্তার, আল আমিন হোসেন রুবি, তারপরে হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম, তারপরে জান্নাতুল ফেরদৌস লিমা, নাজমুন নাহার বেথি, ফিরোজা বেগম, আব্দুস সালাম সঠিক হয়েছে। আপনাদেরগুলো সঠিক হয়েছে। তারপরে শাবনাজ আপনারটা সঠিক হয়েছে, রুমা সঠিক হয়েছে, সুমাইয়া। সবাই অ্যান্সার করতে হবে, প্রচুর পরিমাণ। আপনি টাইপ যদি না করতে পারেন, টাইপও যদি না করতে পারেন, তাহলে কেমনে মুখস্থ হবে বলেন? আপনি কতটুকু পরিশ্রম করছে এটা কিন্তু স্রষ্টা দেখে, ওই অনুযায়ী কিন্তু আপনাকে গিফট দিবে স্রষ্টা। আচ্ছা, তাহলে ডান। তাহলে এটা কি ডান বলেন? লেখেন 4 ডান, লিখে ফেলতে হবে। 4 ডান কিনা? 4 ডান নাকি ডান না, কোনটা হবে বলেন? স্যার বলেন প্লিজ, কি কোনটা বলবো? আচ্ছা, আমি প্রশ্ন আসলে বুঝতে পারিনি। তাহলে দেখেন, তাহলে 4 নাম্বারটা কি হয়েছে? ডান।
খেজুরের গুড় খাওয়াবো, ওকে ফাইন, খেজুরের গুড়ের জন্য হলেও আমাদের যেতে হবে। চলেন, আমাদের এখানে তো প্রায় 1000-1200 স্টুডেন্ট আছে, চলেন আমরা খেজুরের গুড় খাইয়ে আসি। ওকে, পরের প্রশ্নে আসি আমরা। 5 নং প্রশ্নটা আশা করি সবাই পারবেন। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? এই সংস্কৃতি থেকে প্রশ্ন আসে প্রচুর পরিমাণ। গম্ভীরা বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে। গম্ভীরা কোন অঞ্চলের গান? গম্ভীরা, ভাটিয়ালি, জারি, সারি, ঝুমুর নাচ ইত্যাদি, এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত। এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে এসেছে, মিনিমাম 20টি পরীক্ষাতে, 20টি পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আমি আপনাদের জন্য এই যে বিগত সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করি, যার কারণে দেখি এই গম্ভীর এই শব্দটা সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা কি ময়মনসিংহ? নো, ময়মনসিংহ হচ্ছে জারি সারি হবে। এটা কি রংপুর? না। ভাটিয়ালি, জারি সারি এগুলো এই অঞ্চলে নয়। তাইলে কি সেটা দিনাজপুর? তাও না। তাহলে বাকি থাকলো কোনটা বলেন? বাকি থাকলো কোনটা? আমাদের রুহুল আমিন বলছে রাজশাহী। অপশনের মধ্যে ভাই রাজশাহী নাই। আপনি কিন্তু ভাইবেন না যে প্রশ্নটা ভুল, এরকম ভাবে মানে রাজশাহীর অংশটা দিয়ে দিবে। জি, রুবি আপনারটা হয়েছে, এবার রুহুল আমিন আপনারটা হয়েছে। তারপরে হচ্ছে নিতু, আবার বিভা, মাহাদুল করিম, আব্দুল সালাম, ফারিহা, ফারিন ইসলাম, জি আপনারটা হয়েছে। রুমারটা হয়েছে পারভিন, রিনি পারভিন আপু, আপনারটা হয়েছে সুলতানা। তার মানে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি চাঁপাইনবাবগঞ্জ। এই জন্য বাদ দিলাম। কেন? আশরাফুল ইসলাম সালেহি বলছে মেয়েদের নাম নাকি বেশি পড়ি। আচ্ছা, মেয়েদের নাম এখানে বেশি আসে, ওনারা বেশি পড়াশোনা করে, আমি কি করবো বলেন? এই যে আপনি পড়েন, বলেন, আপনি দেখেন কয়টা ছেলের নাম আসতেছে, সবাই তো মেয়ের নাম আসতেছে। এই যে তালেব, মারিয়া, বিভা, তারপরে হচ্ছে আবিদ, এই যে এখন আসতেছে, যেটা আমার সামনে আসছে আমি শুধু ওইটাই পড়ি। তাহলে 5 নং প্রশ্নের উত্তর আমরা পেলাম গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের গান সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের। হ্যাঁ, তাহলে 5 ডান লিখে ফেলবেন। হ্যাঁ, 5 ডান। যদি 5 হয়ে থাকে লিখবেন 5 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ডান। তাহলে সোয়াবও হলো, পড়াও হলো। জি, ডান। আচ্ছা, রহিমা আক্তার বলছে আমি সবার আগে দিছি কিন্তু আমারটা পড়ে না। আচ্ছা, আমি পড়বো। হ্যাঁ, আমার নজরে আসলে ইনশাল্লাহ আমি পড়বো। আপনারা কি আমার শত্রু নাকি? আমি আপনাদেরকে দেখেছি কখনো? আপনারা আমার শত্রু হওয়ার কোনো প্রশ্নই আসে না। অথবা আপনাদের সাথে কি আমার জমির আইল নিয়ে ঠেলাঠেলি আছে নাকি? ছেলেরা মিলে একটা সংগঠন করে। জি, আমাদের মাহমুদ হাসান বলছে ওই সংগঠনের সদস্য আমাকে বানায়েন, মাহমুদ হাসান। তাহলে দেখেন এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটার ফুল মিনিং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এই যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটার সদর দপ্তর কোথায়? এটার মেইন অফিস কোথায়? এটা কি নিউ ইয়র্কে? না, নিউ ইয়র্কে হবে না। দেখি এটা আপনারা করেন অ্যান্সার। এই প্রশ্নটা অনেক জায়গায় এসেছে। আমাদের আকলিমা আক্তার, যারা শেষে আসছেন, যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, তারপরে জি আমাদের এই যে রুহুল আমিন, উনি তো অনেকগুলো অ্যান্সার সঠিক বলেছেন। তারপর হচ্ছে জোসনা আক্তার, আপনারা সঠিক হয়েছে। রাইসা ইসলাম, আপনারা তাহমিনা সুলতানা সঠিক হয়েছে। জিহাদুদ্দিন রাকিব সঠিক হয়েছে। তারপরে শায়ন ইসলাম সঠিক হয়েছে। কি ব্যাপার, ছেলেরা এখন যে বেশি। রোকন সঠিক হয়েছে। শাবনাজ আপনারটা সঠিক হয়েছে। ফারিহা ইসলাম। তাহলে জেনেভা হচ্ছে না, ম্যানিলাও হচ্ছে না। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে রোম। এই রোম যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। জি, প্রামাণিক আমাদের নিশা সঠিক হয়েছে, আপনাদেরগুলো সঠিক হচ্ছে। তাহলে ফাও এর সদর দপ্তর এটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে এই রোমে। আর নিউ ইয়র্কে কিসের সদর দপ্তর? ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের, তাই না? এই যে জাতিসংঘ, এটা সদর দপ্তর হচ্ছে এখানে। জেনেভাকে কি বলা হয় জানেন? জেনেভাতে এত পরিমাণ
মানে সংস্থার সদর দপ্তর, তাই এটাকে বলা হয় সম্মেলনের শহর। সম্মেলনের শহর বলা হয় কাকে? এই সম্মেলনের শহর বলা হয় এই জেনেভাকে। প্রতিদিন কোনো না কোনো সংস্থার সদর মানে সম্মেলন হয়, এই জন্য এই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। আর এই যে মেনিলা, মেনিলাতে কার সদর দপ্তর জানেন? এটা হচ্ছে ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর। ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। এই যে ইরি, এটাকে বলা হয় আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক ধান গবেষণা, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, এটাকে সংক্ষেপে বলা হয় ইরি। তাহলে এটার সদর দপ্তর কোথায়? এটা হলো মেনিলাতে, মেনিলার লেগুনাতে। মেনিলার একটা লেগুনা নামক জায়গা আছে, ওই লেগুনাতে হচ্ছে এই ইরি এর সদর দপ্তর। ইরি মানে কি? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর যদি বলা হতো বিরি, বিরি মানে কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের যে গাজীপুরে। ঠিক আছে, এটার বিরি এর সদর দপ্তরটা হচ্ছে গাজীপুর। গাজীপুর, বিরি এর সদর দপ্তর হচ্ছে গাজীপুর। তাহলে স্যার এখন কি ক্লাস টেস্ট হয় না? যারা ভর্তি হয়েছে তাদের তো ক্লাস টেস্ট হয়। জি, সম্মেলন শহর জেনেভা, ঠিক বলছেন আপনি। শাওন গাজীপুর বলছেন। গাজীপুরের একটা জায়গা আছে, জায়গাটার নাম কি জানেন? জয়দেবপুর। এই জয়দেবপুরে, এই জয়দেবপুরে হচ্ছে ইরি এর সদর দপ্তর, সরি বিরি এর সদর দপ্তর। আর যদি বলা হয় ইরি, ইরি হচ্ছে মেনিলার একটা জায়গা আছে, নাম তার লেগুনা। লেগুনা আমরা বলি না লে, এই লেগুনা। এই লেগুনা বলতে আপনারা যে লেগুনা দিয়ে মানে ফার্মগেট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে আপনারা যে এই শনিয়াকড়া যান, এই লেগুনা না। লেগুনা একটা জায়গার নাম, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এই রাজধানীর মধ্যে একটা জায়গার নাম হচ্ছে সাভার। ঠিক আছে, সাভারের এমন একটা জায়গা বাজার রোড, আমি যেখানে এখন ক্লাস নেই। তার মানে দেখেন এই লেগুনা হচ্ছে মেনিলার একটা জায়গার নাম। ঠিক আছে, ডান, ডান লিখেছেন? তাইলে লিখেন 6 ডান, 6 ডান লিখে ফেলেন। যদি 6 নাম্বারটার কোনো প্রশ্ন না থাকে ডান লিখে ফেলবেন। জি, গাজীপুরের বিরি, হ্যাঁ গাজীপুরের বিরি। মাহমুদ হাসান, আপনি খুব ট্যালেন্ট, আপনার মাথা থেকে নতুন নতুন জিনিস আসে। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। এবার আসেন পরের প্রশ্ন, 7 নং। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? পোল্যান্ড, সুইডেন, তুরস্ক নাকি জাপান? ডায়েট কোন দেশের পার্লামেন্ট? তাহলে বিভিন্ন দেশের পার্লামেন্টের নামগুলো পরীক্ষাতে আসে। তাহলে এটা কি পোল্যান্ড হবে? না, পোল্যান্ডের পার্লামেন্ট কিন্তু ডায়েট না, তার মানে পোল্যান্ড আমরা নিতে পারছি না। তাহলে ডায়েট কি সুইডেনের রাজধানী, সুইডেনের পার্লামেন্টের নাম বা সংসদের নাম হতে পারে? না, সুইডেনের কিন্তু ডায়েট না। তাহলে 2 নাম্বারটা হচ্ছে না। তাইলে ডায়েট কি তুরস্কের হতে পারে? না, তুরস্কেরও না। তাহলে বাকি থাকলো কোনটা? ডায়েট কি জাপানের? অবশ্যই 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 হচ্ছে এই যে জাপান। জাপানের পার্লামেন্টের নামই হচ্ছে ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম কি বলেন? ডায়েট। কতবার পরীক্ষাতে আসছে, কতবার। আর যদি বলা হয় ইসরায়েল, এই যে ইসরায়েল, এটা আসতে পারে। ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে কি বলেন তো? ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? নেসেট, নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। আবার যদি বলা হয় রাশিয়া, রাশিয়ার নিম্ন কক্ষ বা পার্লামেন্টের নাম হচ্ছে স্টেট, স্টেট দুমা। স্টেট দুমা, এটা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম। আর বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? জাতীয় সংসদ। ঠিক আছে, বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে, দ্য হাউস অব দ্য নেশন ইংরেজিতে বলা হয়, হাউস অব দ্য নেশন। এই যে হাউস অব দ্য নেশন বাংলাদেশের পার্লামেন্টের নাম, যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল
1962 সালে। কার্যক্রম শুরু করা হয়েছিল 1965 সালে। উদ্বোধন হয় 1982 সালে। ঠিক আছে, তাহলে এই সালটা একটু মনে রাখবেন। জাতীয় সংসদের ভিত্তি স্থাপন করা হয় 1962 সালে, 62 সালে। জাতীয় সংসদের এই নির্মাণ কাজ শুরু করে 1965 সালে, আর জাতীয় সংসদের উদ্বোধন করা হয় 1982 সালে। ঠিক আছে, 1982 সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার আমাদের জাতীয় সংসদ উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, জাতীয় সংসদ উদ্বোধন হয় 1982 সালে। ওকে, তাহলে জি অনেকে অ্যান্সার করছেন। কোবরা, কোবরা অনেক পরে একটা অ্যান্সার করেছেন। তাসলিমা তাসিন আপনারটা হয়েছে। রেজওয়ান আলী, জি আলী আকবর, আলী আকবর খুব ভালো লিখেছেন। লিমা আপনিও ভালো লিখেছেন। জি আমি চাচ্ছি যে সবাই কমেন্টস করার মাধ্যমে আপনার পড়াটা হয়ে যাক। আমরা আলোচনার মাধ্যমে যদি শিখতে পারি তাহলে দেখবেন এগুলো অনেকদিন ব্রেনে থাকবে। যেটা এখানে পারবেন না ওইটা ভাইবেন না যে বই খুলেই আপনি পেরে যাচ্ছেন। আচ্ছা তাহলে ডান ডান, 7 ডান লিখে ফেলেন। 7 ডান, 7 ডান। 8 নং কোয়েশ্চেনে আসেন। মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কি? বিভিন্ন দেশের মুদ্রার নাম আসে, এই যেমন রুপি, ভারতের যে মুদ্রা, ভারত, তারপর হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, ভারত পাকিস্তানের মুদ্রার নাম কি? রুপি। ঠিক আছে, পেসু, পেসু না, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রের মুদ্রাগুলোর নাম হচ্ছে পেসু। ঠিক আছে, তাইলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তারপর হচ্ছে রিঙ্গিট। জি মালয়েশিয়ার যে মুদ্রা, যে মুদ্রার নাম কি? রিঙ্গিট। মালয়েশিয়ান যে মুদ্রার নাম বা কারেন্সি সেটা হচ্ছে রিঙ্গিট। স্যার আবার বলেন, কোনটা বলবো আপু, কোনটা বলবো আমি বুঝতে পারিনি। আসলে সবার কমেন্টস পড়াও সম্ভব হচ্ছে না, কিন্তু আমি না পড়লেও আপনি কমেন্টস করে ফেলবেন। আপনার কমেন্টস করার মাধ্যমেই পড়া মুখস্থ হয়ে যাবে। তারপরে এই যে রুবল, এটা হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম, রাশিয়া। তারপর হচ্ছে অনেকগুলো পার্শ্ববর্তী রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোর মুদ্রার নাম হলো রুবল। তাহলে 8 নাম্বার ডান। একটু দ্রুত, আমি অনেকগুলো প্রশ্ন পড়ানোর চেষ্টা করব, অনেকগুলো প্রশ্ন পড়ানোর চেষ্টা করব, সেই জন্য ডান লিখে ফেলতে হবে। ওকে, ডান 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 ডান। ওকে ওকে ফাইন, ঠিক আছে। 9 নং প্রশ্নে আসি আমরা। 9 নং, এই প্রশ্নের অ্যান্সার কে পারবেন বলেন? স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? স্বাধীন বাংলাদেশ, আমাদের স্বাধীনতা ঘোষণা যেদিন হয়েছে ওই দিন থেকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাইলে 26শে মার্চে কি হয়েছিল? 26শে মার্চে হচ্ছে স্বাধীনতা ঘোষণা করা হয়। ঠিক আছে, স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল 1971 সালে। আর এই কারণে 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। তাইলে যদি পরীক্ষাতে আসে স্বাধীনতা দিবস কোনটি, তাহলে সেটা হচ্ছে 26শে মার্চ। জি আপনারা যারা যারা অ্যান্সার করছেন আমি দেখছি, যতটুকু সম্ভব আমি অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, জি থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বন্যা বসায় দিচ্ছেন, আপনারা বন্যা বসায় দিচ্ছেন এই প্রশ্নের অ্যান্সার, কিন্তু অনেকেরই হয় নাই। আবার এই প্রশ্ন অনেকেরই হয় নাই, ভুল দিচ্ছেন, আপনারা ভুল দিচ্ছেন। তাহলে এই 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। ঠিক আছে, 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। 1980 সালে ঘোষণা করা হয়। তাহলে 1980 সালে ঘোষণা করা হয় কি? 26শে মার্চ আমাদের জাতীয় দিবস প্লাস স্বাধীনতা দিবস। কিন্তু এই দিন থেকে তো আমরা স্বাধীন হয়ে গেছি, তো স্বাধীন বাংলাদেশের সরকার লাগবে না? এই সরকার গঠিত হয়েছিল কবে? 10 এপ্রিল 1972। যারা যারা ক দিচ্ছেন তারা কিন্তু খেয়াল করে না এটা যে 1972, এটা হবে না ভাই, এটা কিন্তু হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে? 17 এপ্রিল 1971 না, এই দিন তো হচ্ছে এই সরকারটা শপথ নিয়েছিলেন। তার মানে খ হচ্ছে না। 18 এপ্রিল 1971 না, এমএজ ওসমানীকে সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাহলে এটাও হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার হবে 10 এপ্রিল 1971। যারা যারা ভুল করেছেন আবার সঠিকটা লেখেন, ঘ লেখেন। 10 এপ্রিল 1971 স্বাধীন বাংলাদেশের এই সরকার গঠিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হয়েছিল 72-এ। যারা বলছেন এই যে ইয়াসমিন, মাহমুদা ইয়াসমিন, আপনারা কিন্তু ভুল হচ্ছে। ঠিক আছে, আপনারা এই যে
জাহাঙ্গীর আলম এবার সঠিক হয়েছে। তারপর হচ্ছে মনোয়ার হোসেন সঠিক হয়েছে। নয়ন মণি এবার সঠিক হয়েছে। তারপর হচ্ছে রোকসানা রোকসানা আইলা, মাহমুদা করিম এবার সঠিক হচ্ছে। হ্যাঁ, 10 এপ্রিল 1971। অবুজমন, জি অবুজমন আপনারটা এবার সঠিক হয়েছে। মোহাম্মদ সোহাগেরটাও সঠিক হয়েছে। যারা যারা ভুল করেছিলেন সঠিকটা লিখে ফেলেন, ঘ ঘ লিখে ফেলবেন। হ্যাঁ, কয়েকবার। এটা হচ্ছে আপনার পানিশমেন্ট, নিজেকে পানিশমেন্ট দিতে শিখবেন। তাইলে 26শে মার্চ আমাদের কি দিবস? স্বাধীনতা দিবস। তারপরে 16 ডিসেম্বর কি দিবস? এগুলো আপনারা গুলিয়ে ফেলেন। 16 ডিসেম্বর কিন্তু আমাদের বিজয় দিবস, ঠিক আছে? 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। তারপরে 14 ডিসেম্বর কি দিবস? 14 ডিসেম্বর এটা হচ্ছে বুদ্ধিজীবী হত্যা দিবস, তাই না? বুদ্ধিজীবী হত্যা দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবস। এই দিন বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। কত বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে মানে হত্যা করা হয়েছে। আমারটা হয়েছে, জি থ্যাংক ইউ। আপনারটা হয়েছে। শিউলি, জি আপনারটা হয়েছে। এবার জোনাকি আলো আপনারটা হয়েছে। দেখেন তো, পারলে কিন্তু একটা কনফিডেন্স আসে, আপনার কাছে ভালো লাগবে যে ইশ্চিত দেখছো আমি পারি। এটা কিন্তু একটা ভালো দিক যে আপনি পারতেছেন। ওকে, পরের প্রশ্ন। তাহলে 9 নাম্বার ডান। 10 নাম্বারে আসি আমরা। 10 নংয়ে আসি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা সবাই পারতে হবে। 10 নং, এটা স্টার মার্ক দিয়ে রাখেন। এটা আপনাদের এই সামনের যতগুলো পরীক্ষা হবে এখানে আসার সম্ভাবনা বেশি। এই প্রশ্নটা বিসিএস এও আসছে, নিবন্ধনেও আসছে। তাইলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1960 সালে? না, এটা অনেক আগে হয়ে গেছে। তাইলে বাংলা একাডেমি বাংলা ভাষা চর্চার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। তাহলে কোনটা হবে বলেন? 1960। এটা কিন্তু ভুল। 1952 সালে তো ভাষা আন্দোলন হয়েছিল। মূলত ভাষা আন্দোলনের পরে বাংলা একাডেমি যেহেতু হয়েছে, তাই 1952 হচ্ছে না। যারা যারা ভুল করতেছেন তারা আবার সঠিকটা লিখেন। তাইলে এটা হচ্ছে 1955, 54 এটা হচ্ছে না। তাহলে বাংলা একাডেমির প্রতিষ্ঠাকাল কবে? 1954 সাল। 1955 সাল এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, বাংলা একাডেমিতেই নজরুল মঞ্চ অবস্থিত। ঠিক আছে, নজরুল স্মৃতি অফিস বা স্মৃতি রোম এ বাংলা একাডেমিতে আছে, যার পূর্ব নাম হলো বর্ধমান হাউস। আগে পাকিস্তান আমলে বর্ধমান হাউস হিসেবে পরিচিত ছিল এই বাংলা একাডেমিটি। দেখেন এটা হয়েছে কিনা। 10 ডান। আচ্ছা, তারপরে আমাদের তাহমিনা আক্তার, জি আপনারা সঠিক হয়েছে। তারপর হচ্ছে হুদা, নাজমুল হুদা আপনারা সঠিক হয়েছে। রেজওয়ান আখি, জান্নাতুল ফেরদাউস, ইয়াসমিন শাবনাজ, তারপর হচ্ছে মিতু, সোনার বাংলা, শরীফুল ইসলাম, জি আপনাদের গুলো সঠিক হচ্ছে। সোনার বাংলাটাও সঠিক হচ্ছে। ফারজানা মনির, তারপর সাইফুল ইসলাম, জি আপনাদের গুলো সঠিক হচ্ছে। তাইলে আমরা দেখলাম বাংলা একাডেমিটা প্রতিষ্ঠিত হয়েছে 1955 সালে, এটা সঠিক। এবার আসেন 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্নে আসি। 11 নং প্রশ্নে কি আছে? নেলসন ম্যান্ডেলা একটি অবিসংবাদিত নেতা ছিলেন। এই প্রশ্নের উত্তর কি হবে? নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? শান্তিতে নোবেল পেয়েছেন। পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার কোনটা? নোবেল পুরস্কার, যার নগদ অর্থমূল্য 7 কোটি টাকা। ঠিক আছে, সুতরাং যারা চাকরি পাচ্ছেন না তারা এই নোবেল পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। একবার যদি ভাগ্যে মিলে যায়, বা সারা জীবন শুধু শুয়ে শুয়ে খাবেন। তাহলে নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন? 1990 না, 1990 সালে তাকে মুক্তি দেয়া হয়েছিল 27 বছর পরে। তাহলে এটা হচ্ছে না। 1991 না, 1991টা হবে না। এই কারণে, কারণ এই বছর নেলসন ম্যান্ডেলাকে নোবেল দেয়া হয়নি, তাই 1992 নো, 1992টাও হচ্ছে না। নেলসন ম্যান্ডেলাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে 1993 সালে। এই তো 1993 সালে। আমাদের হলিড খাতুন ভুল বলেছেন,
যারা ভুল অ্যান্সার করতেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, সঠিকটা আপনি লিখে ফেলবেন পরে যখন জানবেন, ঠিক আছে, সঠিকটা। আর ভুল করে করে যারা শিখে তাদেরটা মনে থাকে অনেক দিন। এমনি যদি আপনি পেরে যান, কষ্ট ছাড়াই যেটা হয়ে যায়, ভুল ব্যতীত যেটা আপনি পারেন ওটা আবার তাড়াতাড়ি ভুলে যাবেন। আর ভুল করে কষ্ট করে যেটা শিখবেন, টাইম ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে, তারপর পরিশ্রম ইনভেস্ট করে যেটা শিখবেন, এটা আপনি ভুলবেন না, ঠিক আছে। অথবা মায়ের খেয়ে ছোটবেলা দেখেন যারা মুক্তবে পড়েছে প্রচন্ড রকমের পিটাইতো, এই পিটানোর কারণে সূরা ফাতিহা তারপর অন্যান্য সূরাগুলো নামাজে যখন আমরা পড়ি দেখেন অন্য মনস্ক হলেও সূরা কিন্তু ভুল হচ্ছে না, পড়তেছি, কোথাও স্টপ হচ্ছে না। এই তার মানে এখন পিটাপিটিটা বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানে, প্রচুর পিটাইতে হবে না। এত ভালো কপাল নাই স্যার, তাসলিমা আক্তারের ভালো কপাল না, কারোই ভালো কপাল না। আপনি যা মনে করেন তাই হচ্ছে আপনার কপাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওকে, ডান ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সানোয়ার হোসেন, আমেরিকার দালালি করতে হবে কেন? আমেরিকার দালালি আমরা কেন করব বলেন? পরের প্রশ্ন আসেন, আমেরিকার দালালি করে নোবেল পাওয়া যায় না, এটা ভুয়া কথা, ঠিক আছে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু নোবেল দিচ্ছে না। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনার যেটা ঢাকা মেডিকেলের সামনে, এটার স্থপতি কে? স্যার বই কি পাবো না? কেন পাবেন না? যারা আমাদের এখানে ভর্তি আছেন তারা অবশ্যই বই পাবেন, আপনি ঠিকানাটা দিয়ে দেন। স্যার চাকরি পাচ্ছি না, আবার নোবেল? আচ্ছা, চাকরি পাচ্ছেন না, দোয়া করি চাকরি পেয়ে যান। স্যার জন্মের মার খেয়েছি। হ্যাঁ, এই মার খেয়েছেন বলেই আজকে চাকরি পর্যন্ত, চাকরির পরীক্ষা পর্যন্ত দিতে আসতেছেন। এখন দেখেন কেউ আপনার পিটায় না, নিশ্চিত। যদি পিটাইতো তাহলে চাকরি পেয়ে যেতেন 1 বছরের মধ্যে, ঠিক আছে। অফলাইনে আসেন, অফলাইনে আসেন, তাইলে হচ্ছে অন্তত না পিটাইলেও বকা দিব, বকা দিলে আপনার চাকরি হয়ে যাবে। অথবা আমাদের সাথে যুক্ত হন, অনলাইনে আমাদের সাথে যুক্ত হন, তাইলে দেখবেন আপনার চাকরি হয়ে গেছে। আচ্ছা, তাইলে এটা কি হবে বলেন? কেন্দ্রীয় শহীদ মিনার, এটা হচ্ছে হামিদুর রহমান, শামীম শিকদার, আমিনুল ইসলাম, নিতুন কুণ্ড। তাইলে এই প্রশ্নের নিতুন কুণ্ড হচ্ছে না, আমিনুল ইসলাম হচ্ছে না, শামীম হচ্ছে না, এটা সঠিক অ্যান্সার হামিদুর রহমান। হামিদুর রহমান হচ্ছে এটার সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ। আমাদের যে টিউটোরিয়াল পেজটা আছে এটা ফলো দিয়ে রাখবেন আপনারা। টিউটোরিয়াল পেজে আমরা এই নতুন নতুন ক্লাসগুলো নিয়ে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সারের বন্যা আমি দেখতে পাচ্ছি, আপনাদের এই অ্যান্সার দেখে আমার কাছে ভালো লাগছে যে আপনারা কিন্তু পড়াশোনা করছেন। একজন ভাই বলছেন কি বিষয়ে বই দিবে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের বই দিই আমরা আমাদের এখানে যারা ভর্তি আছে। এই বিষয়ে পরে আমরা আলোচনা করব। আসেন 13 নং প্রশ্নে আসি। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে? 1974 সাল থেকে, 1974 সাল থেকেই পরিবেশ দিবস পালন করে আসছে জাতিসংঘ। 1974 থেকে বাংলাদেশে পরিবেশ দিবস পালন করে আসছে এই 5 জুন, ঠিক আছে। 5 জুন যারা দিয়েছেন তাদেরটা হয়েছে 5 জুন 1974 থেকে 5 জুনে আমরা পরিবেশ দিবসকে পালন করে আসছি, পরিবেশ দিবসকে পালন করে আসছে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রিপা আপু সঠিক অ্যান্সার দিয়েছেন, তারপরে খায়রুল সঠিক অ্যান্সার হয়েছে, টাইগার আলম, এমডি আলম, আলামিন, আপনাদেরগুলো সঠিক হচ্ছে, ঝর্ণা মনি, মাহবুব আব্দুল গনি, তারপর জান্নাতুল ফেরদৌস লিমা, ঝিমু, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনাদের অনেকের অ্যান্সারটা সঠিক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই অ্যান্সার দেখে আমার কাছে সত্যি ভালো লাগছে যে আপনারা আসলে পড়াশোনা করছেন, চেষ্টা করছেন। ওকে, তাইলে 13 নং ডান। পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন আসেন, কোন দেশে ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের বনভূমি থাকা প্রয়োজন? কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বনভূমি দরকার কত %? শতকরা 20 ভাগ, 25 ভাগ, শতকরা 30 ভাগ, নাকি 35 ভাগ? এত বেশি দরকার নেই, এত বেশি দরকার নেই, এত কমও দরকার নেই। তাহলে দরকার হচ্ছে শতকরা 25 ভাগ। শতকরা 25 ভাগ দরকার হচ্ছে
একটা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। কে বলতে পারবেন সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে? সবচেয়ে বেশি বনভূমির দেশ, বনভূমি রয়েছে, সবচেয়ে বেশি বনভূমি রয়েছে এককভাবে কোন দেশে? আমি অপশন দিচ্ছি। 1 নম্বরে অপশন দিব ব্রাজিল, 2 নম্বরে অপশন দিব রাশিয়া। আমি একটু দেখতে চাই এটা সঠিক অ্যান্সার কারা পারেন। তাইলে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে এককভাবে কোন দেশে? সেটা কিন্তু যারা ব্রাজিল দিচ্ছেন তারা ভুল দিচ্ছেন। কিন্তু শরীফুল ইসলাম আপনারটা হয়েছে, সাবিকুল ইসলাম আপনার অ্যান্সার সঠিক হয়েছে। তার মানে এটা হচ্ছে না, সঠিক অ্যান্সার কোনটা? রাশিয়া। রাশিয়াতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, রাশিয়াতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। ডান, 14 ডান। তাহলে আমি কি 15 নম্বরে যাব? থ্যাংক ইউ। আমাদের এই যে মোশাররফ হোসেন বলছেন ব্রাজিল, না ভাই ব্রাজিল হবে না। আমাদের আঞ্জুমা আক্তার আপনি বলেছেন ব্রাজিল, রাশিয়া হবে। এই জন্য তো হচ্ছে ইউনিক, এই ব্যতিক্রম জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো আসে। ব্যতিক্রম যদি আপনি ধরতে না পারেন, ব্যাকগ্রাউন্ড যদি আপনি না জানেন, আপনি আসলে চাকরি পাবেন না। ঠিক আছে, গোল করবে এমবাপ্পে, কাপ নেবে মেসি, আপনাদের অবস্থা হবে এরকম। এবার আসেন এপিকালচার বলতে কি বুঝায়? এই প্রশ্নের অ্যান্সার আপনারা পারতে হবে, এটা আপনাকে পারতেই হবে। এপিকালচার কি মৎস্য চাষ, রেশম চাষ, মৌমাছি চাষ নাকি বৃক্ষ চাষ? এই কালচার থেকে এপিকালচার, পিসিকালচার, ঠিক আছে, হর্টিকালচার, এগুলো থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষাতে আসতে দেখা যায়, প্রচুর পরিমাণ প্রশ্ন। এই জন্য এই অধ্যায়টা আপনারা 100% গুরুত্ব দিয়ে পড়বেন, 100% গুরুত্ব দিয়ে। মানে কোন বিদ্যা, মৎস্য পালন বিদ্যাকে কি বলা হয়, এগুলা। তাহলে বলেন এপিকালচার কোনটা হবে? জি, আমাদের সুফিয়ান হোসেন অ্যান্সার করেছেন, জান্নাত অ্যান্সার করেছেন, ইসরাত জাহান ইতি অ্যান্সার করেছেন, তাসরিন আলিয়া অ্যান্সার করেছেন, তারপরে আমাদের মালা অ্যান্সার করেছেন, সারওয়ার সঠিক অ্যান্সার দিয়েছেন, সঞ্চিতা, শাকিল, নাজমা। তার মানে মৎস্যটা হচ্ছে না, রেশমটা হচ্ছে না, বৃক্ষটা হচ্ছে না, সঠিক অ্যান্সার মৌমাছি, মৌমাছি চাষ। এটাই হচ্ছে এপিকালচার। এপিকালচার বলতে মৌমাছি চাষকে বোঝায়, এপিকালচার বলতে মৌমাছি চাষকে বোঝায়। এভাবে আপনারা কিন্তু মানে গুরুত্ব বুঝে যদি পড়তে পারেন, তাহলে হচ্ছে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হবেন। বলেন কেমন ছিল আজকের ক্লাসটি, আপনারা জানাবেন। যদি এইভাবে প্রশ্ন আসে আপনারা পারবেন না? ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? এভাবে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আশা করি যে আপনারা পারবেন। যদি এইভাবে বেসিক